সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমি এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত আমাদের স্কোপের টোটাল কর্ম প্রক্রিয়া, উদ্দেশ্য, লক্ষ্য অর্থাৎ সমস্ত কিছুকে সুস্পষ্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। মূলত আমি এর আগে দুটো আলোচনায় বা আমাদের ইউটিউব চ্যানেল এখনো রয়েছে এই আলোচনা স্কোপকে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সেখানে সম্পূর্ণরূপে উপস্থাপন করা হয়েছেও, কিন্তু সেখানে আসলে সেগুলো লাইভ প্রোগ্রাম ছিল। ভিডিও কোয়ালিটি বা বা সেখানে ওই সাউন্ড কোয়ালিটি হয়তো বা তোলা সুস্পষ্ট ছিল না। এই কারণে আমি চেয়েছি যে সবাই যেন স্কোপ সম্বন্ধে সম্পূর্ণরূপে জানতে পারে, এজন্য আলাদা একটা ভিডিও করতে। এটি হচ্ছে সেই ভিডিও। স্কোপ হচ্ছে সায়েন্স ক্লিনিক অনলাইন প্রোগ্রাম, এর একটি সংক্ষিপ্ত নাম স্কোপ, SCOP। এবং এর উৎপত্তির একটি পরিচ্ছন্ন ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে 2020 সালে আমি একটি বই প্রকাশ করি যার নাম হচ্ছে হোমিওপ্যাথিক শিক্ষা সংকট, শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের উত্তরণের পথ। বইটিতে আমি আমাদের বাংলাদেশের হোমিওপ্যাথিক শিক্ষা নিয়ে যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন অসামঞ্জস্যতা, অসঙ্গতি রয়েছে তা তুলে ধরেছি এবং সেই সাথে একটি বিশেষ তত্ত্ব তুলে ধরেছি। তা হচ্ছে যে উন্নয়ন চক্র এবং পদস্খলন চক্রের সমন্বিত একটি তত্ত্ব, যাকে বলা হয় CETT, সাইক্লিক্যাল এডুকেশনাল ট্রান্সফরমেশন থিওরি। এবং এই থিওরিটাতে আমি উল্লেখ করেছি কিভাবে কিভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ক্রমবর্ধমান রূপে ক্রম অধোগতিতে যাচ্ছি। এবং আমি একটি আমি একটি তাত্ত্বিক প্রস্তাবনা পেশ করেছি যেখানে তাকে উন্নয়ন চক্রে, এই পদস্খলন চক্র থেকে উন্নয়ন চক্রে রূপান্তর করা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাজ অগ্রসরমান হতে থাকে। আমরা তাত্ত্বীয় শিক্ষার দিকটিকে এবং এর উপকরণ রিসোর্সকে সবার সামনে উপস্থাপন করার জন্য হোমিও ডাইজেস্টের কার্যক্রম শুরু করি। সফলভাবে তা সুবিস্তৃত হয় এবং শিক্ষার্থীদের অশেষ উপকার সাধন করে। এবং তার দ্বিতীয় মডেল স্কোপ, এর মাধ্যমে প্র্যাকটিক্যাল, বাস্তবে হাতে কলমে একজন সুপারভাইজারের অধীনে একজন শিক্ষার্থী যেন অগ্রগতি লাভ করতে পারেন। তত্ত্বীয় শিক্ষা এবং এই ব্যবহারিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে তারা আগের চাইতে আরো উন্নত শিক্ষক শ্রেণী, শিক্ষার্থী শ্রেণী, চিকিৎসক শ্রেণী হিসাবে পরিগণিত হবে, রূপান্তরিত হবে এবং তারা আরো উন্নত শিক্ষক শ্রেণী, চিকিৎসক শ্রেণী তৈরি করবে। এই হচ্ছে মূলত এই তত্ত্বের আউটলাইন, রূপরেখা। তো হোমিও ডাইজেস্ট আপনাদের কাছে পরিচিত মুখ এবং এখন সময় হয়েছে স্কোপও পরিচিত মুখ হওয়ার, কারণ এখন আমাদের এই প্র্যাকটিক্যাল জ্ঞানটি দরকার। তো অ্যাকচুয়ালি স্কোপের সার্বিক রূপরেখা কি, কিভাবে কাজ হয়, কিভাবে আমরা এই অগ্রগতি আনতে চাচ্ছি, এর যৌক্তিক ভিত্তি, সাইন্টিফিক ভ্যালিডিটি কতটুকু, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের ভিডিও মূলত। এবং আমাদের মোটো হচ্ছে শিক্ষা সমৃদ্ধি ও প্রত্যয়ের অবিরত দ্বার। শিক্ষা সমৃদ্ধি ও প্রত্যয়ের অবারিত দ্বার, এটাই হচ্ছে আমাদের মোটো। আমরা চাই যে এই পদস্খলন চক্র ভেঙে উন্নয়ন চক্রে আমাদের দেশের হোমিওপ্যাথিক কমিউনিটিকে নিয়ে যাওয়া। এর যে ভীষণ আছে তা বহুদূর ব্যাপী। প্রকৃত হোমিওপ্যাথি ও তার চিকিৎসার বিস্তৃতি, প্রসার, বিশেষ মূলত ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিস্তৃতি, প্রকৃত হোমিওপ্যাথিক শিক্ষা ও প্রশিক্ষণের বিস্তার, আত্মনির্ভরশীল, সম্পূর্ণ মনোযোগী ও নিবেদিত প্রাণ হোমিওপ্যাথিক কমিউনিটি সৃষ্টি, হোমিওপ্যাথিক রিসার্চ প্রজেক্ট বাস্তবায়ন এবং মানে রিসার্চ ইনস্টিটিউট স্থাপন, উচ্চতর প্রশিক্ষণের বন্দোবস্ত করা, এগুলো সবই আমাদের ভীষণ। আমরা ক্রমান্বয়ে এই ব্যাপারগুলোতে উপনীত হব। প্রশ্ন হচ্ছে যে
আমরা এই কাজটি কিভাবে করব, আমাদের কার্য বিবরণীটি কি। তো এটি যদি আমি আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাই, সর্বপ্রথম আমাদের যে মূল কাঠামো তা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। এটি যদি একটি প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই তার একটি মূল কার্য, এই আমাদের ভিশন, আমাদের মোটো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী একটি কার্য পরম্পরা থাকবে এবং তাকে পরিচালনাকারী কমিটি থাকবে, পরিচালনাকারী ব্যক্তিবর্গ থাকবেন, অফিসিয়ালস থাকবেন। আমরা এই পরিচালনাকারী কমিটির নাম নির্বাহী প্যানেল বলে উল্লেখ করি। নির্বাহী প্যানেল, তারা সমগ্র কিছু এক্সিকিউট করবেন। এর অনেকগুলো শাখা রয়েছে, প্রচার শাখা রয়েছে, সম্পাদনা শাখা রয়েছে, অডিট শাখা রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, লিগাল অ্যাডভাইজার রয়েছে। অর্থাৎ এটা একটা প্যানেল যারা সমগ্র দেশব্যাপী এই কার্যক্রমকে পরিচালনা করবেন। এটা হচ্ছে পরিচালনাকারী কমিটি। কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য মূলত শিক্ষার সাথে সম্পৃক্ত, তো কাজেই, এবং শিক্ষা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত, কাজেই সেখানে আমাদের আরেকটি প্যানেল থাকবে, সেটা হচ্ছে ফিজিশিয়ান প্যানেল। ফিজিশিয়ান প্যানেল, এই হচ্ছে দুটো প্যানেল, এক্সিকিউটিভ প্যানেল, নির্বাহী প্যানেল, আরেকটা হচ্ছে ফিজিশিয়ান বা চিকিৎসক প্যানেল। যদি আমি এই দুটোর কথা বলি তাহলে বলতে হবে আমাদের কাজের অত্যন্ত শক্তিশালী, এই শিক্ষা কার্যক্রমের অত্যন্ত শক্তিশালী প্যানেলটি হচ্ছে ফিজিশিয়ান প্যানেল। কারণ তারা একই সাথে শিক্ষক এবং একই সাথে চিকিৎসক। যেহেতু স্কোপের কার্যক্রমের মূল কথা হচ্ছে একগুচ্ছ শিক্ষার্থী যাদেরকে আমরা এক্সিকিউটিভ অফিসার হিসেবে পদায়ন করি, এই একগুচ্ছ শিক্ষার্থী তারা এখানে আসবেন, যুক্ত হবেন, এরপর হাতে কলমে বাস্তবে রোগী কিভাবে চিকিৎসা করা হয় তা দেখবেন। কিভাবে? সেখানে রোগী কোথা থেকে আসবে? স্বাভাবিকভাবেই আমার ক্লিনিকে অসংখ্য রোগী রয়েছে, কিন্তু আমি যদি কোনো রোগীকে বলি যে আপনি অমুক ব্যক্তির সামনে আপনার কেসটা ডিসক্লোজ করবেন কিনা, বসবেন কিনা, স্বভাবতই রাজি হবেন না। বেশিরভাগ, অধিকাংশ জনই রাজি হবেন না, এটা হাতে গোনা দুই একজন। কিন্তু একজন ব্যক্তি যদি একজন পেশেন্টের কেসকে রেকর্ড করেন, তার সামনে কিন্তু আসলে তার সামনে তার কেসটা নিয়ে ডিসকাস করতে, আপত্তি করতে সেই রোগীর আর কোনো, সেই ডিসক্লোজ করতে আর রোগীর কোনো আপত্তি থাকে না। তো এই কারণে এক্সিকিউটিভগণ নিজেরাই রোগী, তাদের পরিচিত, তার আগ্রহী রোগী, আমাদের বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে চিকিৎসা গ্রহণ করতে আগ্রহী রোগী যদি কেউ থাকে, সেই এক্সিকিউটিভদের মাধ্যমে তারা পরিচালিত হবেন, তাদের খেয়াল যত্ন সুপারভিশন করা হবে। এইবার সেই রোগীর কেস রেকর্ড একজন এক্সিকিউটিভ করবেন। এটা হচ্ছে তার শিক্ষার একদম প্রাথমিক ধাপ। হয়তো প্রথমে ভুল হবে, আমরা তাকে শেখাবো, ফরম্যাট দেব, সংশোধন করব, তার মাধ্যমে তিনি শিক্ষা লাভ করবেন, কেস রেকর্ডটা শিক্ষা লাভ করবেন, যা হোমিওপ্যাথিক, বিশেষ করে প্রকৃত ধারার হোমিওপ্যাথির প্রবেশ দ্বার। এবং একজন রোগীকেও, আমার কেস টেকিং বইতে আমি উল্লেখ করেছি, একজন রোগীকেও এর মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হয়, এটা একজন রোগীর জন্য প্রবেশ দ্বার। তো এবার তার শিক্ষা শুরু হলো এক্সিকিউটিভের, কিন্তু সেই সাথে চিকিৎসক সেই রোগীকে দেখছেন, আদ্যপান্ত দেখছেন, এবং প্রতিবার এক্সিকিউটিভ সেই পার্টিকুলার রোগীর সমগ্র চিকিৎসা অবলোকন করছেন। একটু পরে আমি উল্লেখ করব যে সেখানে কিভাবে হোমিওপ্যাথির বিভিন্ন শিক্ষার দিকগুলো এক্সিকিউটিভ শিখে নেবেন সেই মুহূর্তটাতে, বাস্তবে হাতে কলমে রোগীর মধ্য থেকে, হাতে কলমে রোগীদের কাছ থেকে। তো এখানে একজন ফিজিশিয়ান মূলত একই সাথে চিকিৎসকের ভূমিকা পালন করবেন, একই সাথে শিক্ষকের ভূমিকা পালন করবেন, এবং এক্সিকিউটিভ এখান থেকে শিক্ষা লাভ করবেন। অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ কি? এক্সিকিউটিভ সবাই, ইভেন যে ফিজিশিয়ান থাকবেন তিনিও এক্সিকিউটিভ। কেন তিনি এক্সিকিউটিভ? কারণ তাকেও তো অবিরত শিখতে হয়,
আমাদের এখানে একগুচ্ছ শিক্ষার্থী শ্রেণী, সবাই আমরা সবাই শিখবো, সবাই ক্রমান্বয়ে উন্নত হবো, এটাই আমাদের লক্ষ্য। তো কাজেই এক্সিকিউটিভ অফিসার আমি বলবো প্রত্যেকেই শিক্ষার্থী এবং প্রত্যেকে এখানে শেখার জন্য আসবেন। হ্যাঁ, এটা সত্য, অনেক এক্সিকিউটিভ আসতে পারেন যাদের আসলে ফিজিশিয়ান প্যানেলের বা চিকিৎসক হওয়ার মোটিভ নাও থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এই স্কোপের সমগ্র কার্যক্রম, ফিজিশিয়ান প্যানেলের কার্যক্রম, নির্বাহী প্যানেলের কার্যক্রম এর সদস্যদের অর্থাৎ এক্সিকিউটিভদের মধ্যে থেকেই পদোন্নতির মাধ্যমে সম্পাদন করা হবে। ফলাফলস্বরূপ এর বাইরের কেউ এই উচ্চ পদগুলোতে যেতে পারবেন না। তো কাজেই তারা ভবিষ্যতে যারা এক্সিকিউটিভ আজকে আছেন তারা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যেই মাত্র এই যোগ্যতা অর্জন করবেন যে তিনি চিকিৎসা করতে সক্ষম, আমরা তাকে ফিজিশিয়ান প্যানেলে পদোন্নতি করব। তবে এটা সত্য যে এই স্কোপের ফিজিশিয়ান প্যানেল মোস্ট প্রবাবলি আমাদের পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ শ্রেণীর চিকিৎসক এবং খুব উন্নত শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবেন। এই কোয়ালিটি না থাকলে আমরা ফিজিশিয়ান প্যানেলে কাউকে রাখবো না অথবা গ্রহণ করব না। এই কারণেই এই প্যানেলটি সম্মানের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। তো ফিজিশিয়ান প্যানেলে যোগদান করার মতো যোগ্যতা যদি এক্সিকিউটিভ অর্জন করেন, তারা পদোন্নতির মাধ্যমে ফিজিশিয়ান প্যানেলে যোগদান করবেন এই সম্মানীয় পদটিতে। যদি কারো আগ্রহ না থাকে বা কোনো কারণে না পারেন, তারা নির্বাহী প্যানেলে, আমাদের অসংখ্য পদ খালি রয়েছে সমগ্র দেশ জুড়ে, এই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রচুর সংখ্যক ব্যক্তিবর্গের প্রয়োজন, দক্ষ ব্যক্তিবর্গের, আন্তরিক ব্যক্তিবর্গের, সৎ ব্যক্তিবর্গের প্রয়োজন। এই এক্সিকিউটিভদেরই আমরা ট্রেন আপ করব সেই নির্বাহী কাজটি পরিচালনার জন্য এবং তারা পদোন্নতি পাবেন। কাজেই প্রথমে আমাদের এই প্রতিষ্ঠানে সবাই এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবেন এবং যার যার যোগ্যতা, দক্ষতা, মেধা, আগ্রহ অনুযায়ী তারা পদোন্নতি পেতে থাকবেন। তো প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে, সেই ব্যাপারটিতে, সেই জ্ঞান, শিক্ষা এবং উপার্জনের প্রসঙ্গটিতে আমি একটু পরে আসবো। আমি আগে কাঠামোটা সুন্দর করে সুস্পষ্ট করছি যে এখানে সিইও হিসাবে আমি ডাক্তার শাহিন মাহমুদ রয়েছি। এখানে আমার প্রজেক্টের হেড হিসাবে শামীম মাহমুদ স্বপন রয়েছে, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাহিম বিন মাহমুদ রয়েছে, আমাদের ওষুধ ডিপার্টমেন্টের হেড হিসাবে রোকসানা আক্তার মুন্নি রয়েছে এবং আমাদের কোঅর্ডিনেটর হিসাবে রনি, নাজিম ব্যক্তিবর্গ এরা রয়েছেন এবং ভবিষ্যতে আমাদের নির্বাহী প্যানেলে আরো বহু লোক হয়তো যুক্ত হতে যাচ্ছেন। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার রয়েছেন, এরকম আমাদের গবেষণার জন্য ডাটা অ্যানালাইসিস ইঞ্জিনিয়ার রয়েছেন। মুদ্রা কথাটি হচ্ছে আমরা যতটুকু সম্ভব যথাসম্ভব স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছি ফিজিশিয়ান প্যানেল থেকে এবং এক্সিকিউটিভ প্যানেল থেকে। অলরেডি আমাদের কয়েকজন ফিজিশিয়ান রয়েছেন, ডক্টর শামসুন নাহার, ডক্টর তপন কুমার দাস এবং আমি নিজেও রয়েছি এবং আমাদের ফিজিশিয়ান প্যানেলের প্রধান ডক্টর জুয়েল রৌফ তিনি আছেন, যারা প্রত্যেকেই আমাদের হোমিও ডাইজেস্ট এবং আমার কাছ থেকে প্রশিক্ষিত চিকিৎসক, যাদের উপর আমি নির্ভর করতে পারি। এই হচ্ছে আমাদের কাঠামো। তো এখানে শিক্ষাটা কিভাবে হবে, কিছু ধারণা আমি আপনাদেরকে দিয়েছি যে শিক্ষাটা সেখানে কিভাবে শিখবে, কি শিখবে। মূলত এর কয়েকটি ধাপ রয়েছে। প্রথম হচ্ছে একজন শিক্ষার্থী মূলত হাতে কলমে বাস্তব রোগী থেকে শিখবেন, তার রোগীকে কিভাবে চিকিৎসা করা হচ্ছে তিনি প্রশ্নের মাধ্যমে জেনে নেবেন, শিখে নেবেন এবং একই সাথে একটা দিন তিনিও ফিজিশিয়ান প্যানেলে যোগদান করবেন, নির্বাহী প্যানেলে অন্যান্য যারা আছেন যোগদান করবেন। অর্থাৎ কেবলমাত্র স্কোপের সদস্যগণই স্কোপের পরিচালনা কার্যে অংশগ্রহণ করতে পারবে, পদোন্নতি পাবেন এবং সম্মানিত ফিজিশিয়ান প্যানেলটিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কাজেই যত সামান্য উপার্জন তারা শিক্ষার্থী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে অবস্থায় থাকুক এখান থেকে একটা নির্দিষ্ট কাঠামো ছকের ভিত্তিতে তারা লাভ করবেন। কিন্তু শিক্ষার জায়গাটিতে তারা প্রত্যেকটি এক্সিকিউটিভ এক বা একাধিক সুপারভাইজার লাভ করবেন এবং বাস্তবে কিভাবে চিকিৎসা করছে সে
তা প্রদর্শন করার মাধ্যমে সেই সুপারভাইজার বা শিক্ষক বা চিকিৎসক তাকে গাইড করবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন ক্লাস করি, একটা ক্লাসে 20 জন থাকলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমাদের গাইড করা সম্ভব হয় না। কিন্তু এই জায়গাটিতে প্রত্যেকে স্বতন্ত্রভাবে তার জ্ঞানের, কারোর হয়তো কেস রেকর্ডে প্রবলেম, কারোর হয়তো কোনো একটা ফিলোসফি বুঝতে পারছেন না, কারো হয়তো ফলো আপে গিয়ে প্রবলেম হচ্ছে, কারোর রেপার্টাইজেশনে, কারোর সিমটমসের মূল্যায়নে। এখানে প্রত্যেকটি শিক্ষার্থী তার জ্ঞানের স্তর থেকে, তার কৌতূহলের জায়গা থেকে, তার মেধার স্তর থেকে, তার পূর্বতন শিক্ষার স্তরটি থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হবেন। একটা কেসের ঠিক যে জায়গাটায় তার প্রথমে জানতে হবে, তিনি সেই প্রশ্ন করবেন, তাকে সেই উত্তর ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে তার সুপারভাইজার দিবেন। কাজেই প্রত্যেকেই স্বতন্ত্রভাবে শেখার সুযোগ পাবেন পার্সোনাল গাইডেন্স এবং পার্সোনাল কেয়ারের মাধ্যমে, ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান কেয়ারের মাধ্যমে। সেই সাথে তিনি কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা শিখছেন একজন একজন দক্ষ সুপারভাইজার বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কাছ থেকে হাতে কলমে, যাকে ইন্টার্নশিপ বলা যেতে পারে। যা আসলে ইন্টার্নশিপে কিন্তু এই কাজটি করা হয় যেন আপনার আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় বৃদ্ধি পায় চিকিৎসার ক্ষেত্রটাতে, যখন এই বাস্তবে হাতে কলমে আপনি দেখবেন। এবং ধরা গেল আপনি লক্ষণের, আপনার শেখা দরকার লক্ষণের মূল্যায়ন, মানুষের সাথে লক্ষণের সম্পর্ক কি, তার বহিঃপ্রকাশের ধরন কেমন, তার লক্ষণকে কিভাবে ক্লাসিফাইং করা হয়, গ্রুপিং করা হয়, লেয়ারিং করা হয়, বা একটা রোগীতে কিভাবে লেয়ারকে বিবেচনা করা হয়, এগুলো বাস্তবে হাতে হাতে কলমে শিখে নেবেন বাস্তব ঘটনা থেকে। রেপার্টাইজেশনের জ্ঞানের দরকার, বাস্তবে শিখে নেবেন এবং জিজ্ঞাসা করবেন একটা ব্যাপারে, কেন এই লক্ষণটি নেওয়া হলো, কেন এই লক্ষণটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন অমুক অমুক লক্ষণটিকে বাদ দিয়ে দেওয়া হলো। সেই সাথে যখন ওষুধ নির্বাচন করা হবে, মেডিকেল জ্ঞানকে কিভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। আমরা কি জানি, আমাদের সামনে যে রোগীগণ আসেন তারা কিন্তু একদম মেডিকা থেকে উঠে আসে না। এমন না যে সব নির্দেশক লক্ষণ, কনফার্মেটরি লক্ষণ সবকিছু মিলিয়ে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে আসে, তা না। অনেক ধরনের বৈচিত্র্য, কমপ্লেক্সিটি, পার্সিয়ালিটি, বিভিন্ন বিষয় থাকে। সেখানে বাস্তবে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হয়, কিভাবে বিবেচনা করা হয়, বিচার করা হয়, তার চাইতেও বড় কথা কিভাবে রিপার্টাইজেশনের পরে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে তুলনামূলক বিচার করা হয়, কোথায় মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল সেন্টার অফ গ্র্যাভিটি, এবং সেখানে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, ওয়ান সাইডেড কেসগুলোতে কি করা হবে, মহামারীর ক্ষেত্রগুলোতে কিভাবে বিবেচনা করা হবে, অতীতের সাপ্রেশন, এই সমস্ত শিক্ষা বাস্তবে কিভাবে রোগীদের মধ্যে প্রতিফলিত হয়, কিভাবে তার চিকিৎসা করতে হবে, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি একটা সরাসরি হাতে কলমে সুপারভাইজারের অধীনে ছাড়া শেখা সম্ভব হয় না। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য কাজ করবে। এখানে শিক্ষার্থীরা এইভাবে শিখতে থাকবেন। তার চাইতেও বড় কথা, লেভেল অফ হেলথ অ্যাসেসমেন্ট, যা একজন রোগীকে ভিতর থেকে এবং বাইরে থেকে বুঝতে, তার সার্বিক অ্যাসেসমেন্ট করতে, তার হলিস্টিক অ্যাসেসমেন্ট করতে, তার মাত্রা, ওষুধের শক্তি নির্ধারণ, মাত্রার পরিমাণ নির্ধারণ, ওষুধের প্রয়োগ, পুনঃপ্রয়োগ, প্রতিটা ক্ষেত্রে যে চিন্তাটিকে আসতে হয়, ইভেন প্রগনোসিস করতে রোগীর ভবিষ্যৎ কি হতে পারে, এই কেসটি সারানো যাবে কি যাবে না, গেলে কি দেরি হবে না দ্রুত হবে, যা প্রতিটি রোগীর প্রশ্ন থাকে হাতে কলমে তারা সেখানে দেখে নেবেন। তারা দেখে নেবেন যে কিভাবে ইথিক্স, মেডিকেল ইথিক্স, আইনগত বিভিন্ন দিককে সামাল দিয়ে, দেশের আইন, এই সমস্ত কিছুকে সামাল দিয়ে একজন চিকিৎসক বাস্তবে কিভাবে চিকিৎসা করেন, এই ব্যাপারগুলো হাতে কলমে সেখানে শিখে নেবেন তারা। এবং এবং এই পুরো ব্যাপারটার সাথে সায়েন্টিফিক রিলেশন কি, এখানে সায়েন্টিফিক বেসমেন্ট কোথায়, কিভাবে হোমিওপ্যাথি বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে, কিভাবে ইউনিভার্সাল ল গুলো হোমিওপ্যাথিতে প্রয়োগ হয় এবং সমন্বিত হয়, এই সমস্ত ব্যাপার শিক্ষার্থী সেখানে সরাসরি একজন সুপারভাইজারের কাছ থেকে শিখে নিতে পারবেন। এটা এইভাবেই কিন্তু আমাদের কারিকুলামটা তৈরি। এই কারণে আমি এই ব্যাপারগুলো একটু বিস্তৃত উল্লেখ করছি। একজনকে ওষুধ দিলেই শেষ হয়ে যায় না, এরপরে ফলো আপের ব্যাপার আসে। সেখানে হেরিংসের ল, বিতুল কাছের 22টা অবজারভেশন, কেন্টের 12টা অবজারভেশন, এইগুলো প্রতিফলিত হতে থাকে। একটা ওষুধ দেওয়ার পরে রোগী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো, কিভাবে এই ব্যাপারগুলো প্রতিফলিত হলো, কিভাবে আমি বুঝবো যে আমার ওষুধের এই প্রতিক্রিয়া রোগীতে এইভাবে প্রদর্শিত হচ্ছে, এখানে যুক্তিটা কি,
এই সমস্ত ব্যাপার যেগুলো আসলে সত্যিকার অর্থে দুঃখজনক হলেও সত্য, কলেজ বা ইনস্টিটিউশনগুলোতে ঠিকভাবে এভাবে তত্ত্বীয় শিক্ষা দেওয়া হয় না। যদিও বা দেওয়া হয়, বাস্তবে এর প্রয়োগ প্রদর্শন করা হয় না। স্কোপ এই কাজটা করতে যাচ্ছে, সেখানে এই ব্যাপারগুলো কিভাবে সাইন্টিফিক্যালি ইমপ্লিমেন্ট হয় এই বিষয়গুলো আমরা স্কোপে আমাদের শিক্ষকগণ স্টুডেন্টদের বা শিক্ষার্থী বা এক্সিকিউটিভ অফিসারদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। কিভাবে লেভেল অফ হেলথ অনুযায়ী রোগীদের মধ্যে এই অবজারভেশন গুলো, এই 5টি অবজারভেশন ভিতর কাছে 12টি কেন্টের বিভিন্ন রূপ ও মাত্রা নিয়ে প্রদর্শিত হয়, এবং প্রশ্নের মাধ্যমে কিন্তু সুপারভাইজারের কাছ থেকে এই শিক্ষার্থীরা এগুলো পরিচ্ছন্ন করার একটা সুযোগ পাবেন। মোদ্দা কথাটি হচ্ছে শিক্ষার্থীর মেধা, কৌতূহল, জ্ঞান অনুসারে এখানে শেখার দ্বারটি থাকবে অবারিত, উন্মুক্ত। মূলত এই রূপরেখা অনুযায়ী আমরা শুধুমাত্র এখানে যে এখানে হাতে কলমে শিক্ষা হবে ব্যাপারটা তাও নয়। আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে কর্মশালার উদ্যোগ করব। প্রতিবার 2 দিন ব্যাপী কর্মশালা, সেখানে একজন শিক্ষার্থী প্রতি মাসে যা কিছু তার রোগীদের বাস্তব জ্ঞান থেকে অর্জন করেছেন তার ব্যাপারে, সেই ব্যাপারগুলোতে একদম এই কারিকুলাম, এই শিক্ষা এই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী, উপাদান এলিমেন্টগুলো অনুযায়ী আমাদের ধাপে ধাপে প্রতি মাসে তাদেরকে সরাসরি অফলাইনে সামনাসামনি প্রশিক্ষণ কার্যক্রম, সেখানে তথ্যও থাকবে এবং তারা যে বাস্তব ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে তার সমন্বয়ের ব্যাপারে একটা ফিনিশিং টাচ, একটা ফিনিশিং গাইডলাইন বা ফিনিশিং লার্নিং লেসন আমরা কমপ্লিট করব। এভাবে আমাদের এক্সিকিউটিভ শ্রেণী একটা দক্ষ ফিজিশিয়ানে পরিণত হবে। এবং শুধুমাত্র এটুকু নয়, আমাদের নির্বাহী শ্রেণী যারা চাইবেন যে আমরা ফিজিশিয়ান প্যানেলে যাব না, আমরা নির্বাহী কার্যক্রম পরিচালনা করব, তাদেরকে আলাদা প্রশিক্ষণের মাধ্যমে তাদের নির্বাহী কার্যক্রম পরিচালনার উন্নত দক্ষ নির্বাহী হিসেবে প্রদান করা হবে এবং তাদের পদোন্নতি করা হবে। এবং শুধু এইটুকুই নয়, যারা আরো অ্যাডভান্স হতে চাইবেন, আমাদের যে রিসার্চ সেকশন আছে সেখানে তারা রিসার্চের গবেষণার ব্যাপারে প্রশিক্ষণ লাভ করবেন এবং অবিরত গবেষণা কার্যক্রম পরিচালিত হতে থাকবে। এভাবে উন্নত শিক্ষার, উচ্চ শিক্ষার দ্বার অবারিত হবে, উন্মুক্ত হবে। এ হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রমের পরিচালনা পদ্ধতি। এবার অর্থনৈতিক বা উপার্জনের পদ্ধতিটি কি? আমরা যে রোগীদের চিকিৎসা করব, আমি মনে করি একজন শিক্ষার্থী যেখানে টাকা খরচ করে পড়াশোনা করতে হয়, সেটা বহুজনের পক্ষে সম্ভব, অনেকে করেন। যদি কোথাও অর্থ খরচ না করে পড়াশোনা করা যায়, সেখানে আরো বেশি মানুষের সুযোগ হয়। এবং আমরা বিশ্বাস করি, এবং যা প্র্যাকটিক্যাল, যদি সেখানে উপার্জনের সুযোগ থাকে তবে আরো বেশি মানুষ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয় এবং শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। শিক্ষার্থীগণ এই শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে চাইলে তাদের মিনিমাম একটা প্রস্তুতি লাগবে। এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে চাইলে, তাদের নির্বাহী এক্সিকিউটিভ দায়িত্ব পালন করতে চাইলে, রোগীদের কেয়ার করতে চাইলে, তাদের খেয়াল রাখতে চাইলে ফোন করতে হবে, তাদের খবরাখবর নিতে হবে, তার মোবাইলটা লাগবে অথবা একটা কম্পিউটার লাগবে, নেটের লাইন লাগবে, একটা হাত খরচের তার প্রয়োজন থাকে। তো কাজে শিক্ষার্থী অবস্থায়ও স্কোপ এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে, এই রোগীদেরকে যে উপার্জন করে চিকিৎসা করা হবে, চিকিৎসার মাধ্যমে যে উপার্জনটা করা হবে, এটা কোনো ব্যক্তি স্বার্থের জন্য করা হয়নি। এখানে একটা ফান্ডিং হবে, সেই ফান্ডিং এর মাধ্যমে স্কোপের বিভিন্ন কার্যক্রম যেরকম পরিচালনা করা হবে, বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম যেরকম পরিচালনা করা হবে, একইভাবে বিভিন্ন কাঠামো, নির্বাহী কাঠামো, চিকিৎসক এবং এক্সিকিউটিভদের যার যার কাঠামো অনুযায়ী আমরা হয়তো অনেক বেশি সমৃদ্ধ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়িক কোম্পানি নয় বা কোনো প্রতিষ্ঠান নয়, আমাদের খুব বেশি কোনো ডোনেশন বা কোনো বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা
নেই, যা করি আমাদের নিজেদের প্রচেষ্টায় করতে হয়। তো ফলাফল স্বরূপ আমাদের যত সামান্য যে উপার্জন হবে সেটাই সবাইকে একটা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ডিস্ট্রিবিউশন করা হবে, যা অনেক আগে থেকেই বিগত 3 বছর ধরে পরিচালিত হচ্ছে। এবং আমাদের এক্সিকিউটিভ সহ যারা যে প্যানেলে আছেন এ পর্যন্ত তারা তাকে সন্তুষ্টির সাথেই বিবেচনা করেছেন আমাদের মান অনুযায়ী, এবং ভবিষ্যতে আমরা আরো সমৃদ্ধ রূপে তার বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। তো কাজে এভাবে একজন এক্সিকিউটিভ অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হবে, ঠিক এরকম শিক্ষা কার্যক্রমের মাধ্যমে, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে, সরাসরি বাস্তব হাতে কলমে শেখার মাধ্যমে, এবং গবেষণা কর্মের মাধ্যমে এবং কর্মশালার মাধ্যমে তারা একটি ভালো নির্বাহী অথবা ভালো হোমিওপ্যাথ বা গবেষক হিসেবে একসময় প্রতিষ্ঠিত হবেন। অলরেডি যার কিছু সংখ্যক বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো একজন এক্সিকিউটিভ অফিসারের কাজ কি? মূলত এখানে দুটো কাজ। একটা হচ্ছে তার একজন এক্সিকিউটিভের মূল কাজ হচ্ছে শিক্ষা। তিনি সেখানে শিক্ষা লাভ করবেন বিভিন্ন কর্মশালার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, এবং তার সুপারভাইজারের মাধ্যমে শিক্ষা লাভ করবেন। অপরদিকে তিনি উপার্জন লাভ করবেন তার নির্বাহী কাজের জন্য, তার কেস রেকর্ড, রোগীদের কেয়ার যত্ন, এর মাধ্যমে তিনি অলরেডি রোগীদের সমাজে চিকিৎসক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হিসেবে পরিচিত হবেন। তার কার্যক্রম যদি সঠিক হয় তাহলে এমন একটা কমিউনিটি থাকবে যারা তার উপর অলরেডি আস্থা রাখে। কাজে তিনি যখন পাশ করবেন, নিজে ব্যক্তিগত চেম্বার করবেন, তখন তিনি অবশ্যই ক্যারিয়ারগত বেনিফিট লাভ করবেন। তিনি আমাদের ফিজিশিয়ান প্যানেলে থাকা সত্ত্বেও যে কোনো কাজ করতে পারেন, কারণ ফিজিশিয়ান প্যানেলে থাকলে তার কোনো পার্সোনাল চেম্বার, ক্লিনিক কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা বা বাধা তৈরি হবে না। তো এই হচ্ছে আমাদের শিক্ষা এবং উপার্জনের রূপরেখা। যারা আগ্রহী হবেন তারা অবশ্যই সুস্পষ্ট সেই অর্থনৈতিক কাঠামো, কাজের ধরন, এই সমস্ত কিছুর ব্যাপারে আরো সুস্পষ্ট দিক নির্দেশনা লাভ করবেন। মূলত এর মাধ্যমে কি হবে? আপনারা স্কোপের কার্য বিবরণী শুনলেন। মূলত যেভাবে কাজটি হয় তা হচ্ছে একজন এক্সিকিউটিভ রোগী নিয়ে আসেন, সেই রোগীকে একজন চিকিৎসক চিকিৎসা করেন, এবং সেই পুরো চিকিৎসা কার্যক্রম অবলোকনের মাধ্যমে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে একজন এক্সিকিউটিভ হাতে কলমে তার যে তত্ত্বীয় শিক্ষা, তার বাস্তব প্রয়োগকে শিখে নেন। এবং এটা আমরা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে করি, অবশ্যই কোনো রকমে নয়, সম্পূর্ণ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। রোগীর ফি প্রদান, তার কাগজপত্র প্রদান, অ্যাপয়েন্টমেন্ট, এই সমস্ত কিছুর ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, গ্রুপ রয়েছে। কাজে কেউ যদি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেন, আমরা তাদেরকে সেই সমস্ত রূপরেখা, সেই সমস্ত কার্যক্রম বুঝিয়ে দেই। তো এর মাধ্যমে হবেটা কি? আসলে এর মাধ্যমে যে ঘটনাটি ঘটবে, পদস্খলন চক্র ভেঙে উন্নয়ন চক্রের সঞ্চার হবে। আজকে আমি ধরা যাক ফার্স্ট জেনারেশন, আমি যাদেরকে তৈরি করছি তারা সেকেন্ড জেনারেশন। আমার কাছ থেকে খুব অল্প সময়ে অনেকগুলো জ্ঞান হাতে কলমে শিখে তারা রেডি, প্রস্তুত। এবার এই সেকেন্ড জেনারেশনের যারা চিকিৎসক রয়েছেন তারা একই সাথে শিক্ষক, যেমন একই সাথে শিক্ষকতা এবং চিকিৎসার কাজটি আমি করে থাকি। এবার সেই সেকেন্ড জেনারেশন তার এক্সিকিউটিভদের ট্রেন আপ করতে থাকবেন, সেই সাথে তারা গবেষণা কার্যে সম্পৃক্ত থাকবেন। আমার চাইতে উন্নত এবং ভালো চিকিৎসক শ্রেণী, শিক্ষক শ্রেণী হিসেবে আসবে সেকেন্ড জেনারেশন। কিন্তু সেকেন্ড জেনারেশনের কাছ থেকে আরো দ্রুত, আরো অল্প সময়ে প্রশিক্ষণ লাভ করে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় এবং গবেষণার মাধ্যমে এবং প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নতুন নতুন জ্ঞান যুক্তিকরণের মাধ্যমে থার্ড জেনারেশন হবে আরো শক্তিশালী। এইভাবে ক্রমান্বয়ে ক্রমাগত উন্নতির দ্বারা আমরা পদস্খলন চক্র ভেঙে আমরা উন্নয়ন চক্র সৃষ্টি করতে পারবো। এটাই হচ্ছে প্রত্যাশা, এবং যার কার্যক্রম এবং ফলাফল আমরা অলরেডি
অলরেডি দেখতে পেয়েছি। তো এই হচ্ছে আমাদের মূল সমস্ত আমাদের রূপরেখা বলতে পারেন। কারণ ছোটখাটো কিভাবে কাজ করবে, কার কার সাথে যোগাযোগ করবে, এগুলো তো আসলে ভিডিওতে বলার বিষয় নয়। এগুলো আমাদের কেউ যদি আগ্রহী হন, আমাদের কার্যক্রমে যুক্ত হলে আমরা তাকে আসলে পার্টিকুলারলি আমাদের গ্রুপগুলোতে জয়েন করাবো এবং তাকে পার্টিকুলারলি সমগ্র কার্যক্রম ক্রমান্বয়ে বুঝিয়ে দেওয়া হবে। এখানে আমাদের মূলত এই আলোচনা উপস্থাপন করা হচ্ছে আপনাদের সামনে আমাদের স্কোপের সার্বিক কার্যক্রমকে ওভারভিউ করার জন্য, বোঝার জন্য। আশা করি আপনাদের আপনাদের যে প্রশ্নগুলো আসতে পারে তার উত্তর আপনারা ভিডিওতে পেয়েছেন। এছাড়াও যে প্রশ্ন থাকবে, যদি আপনারা অংশগ্রহণের আগে আরো কোনো কিছু জানার থাকে কমেন্টস বক্সে জানাবেন। প্রয়োজনে দ্বিতীয় ধাপে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আসব। তো আজকে তাহলে আমার বক্তব্য এই পর্যন্ত। আমি আপনাদের রেসপন্স, আপনাদের প্রশ্ন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের প্রত্যাশায় রইলাম। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য।